এই শব্দটা শুনলে সত্যি মনে হয় চারিদিকটা যেন কত শান্ত, শান্তিতে রয়েছে। কিন্তু আদপেও কি তাই? আমরা কি মেয়েরা সত্যিই শান্তিতে রয়েছি? বাট এই যে ভয়ঙ্কর পরিস্থিতি দেশের মাটিতে চলছে, এই যে কবে শেষ হবে আর আমরা যে কবে শান্তিতে একটু নির্দ্বিধায় কাজের জায়গায়, রাস্তাঘাটে, বাইরে ঘোরাফেরা করতে পারবো, নিজেরাই হয়তো জানি না। ইংল্যান্ডে তো এখন সামার চলছে, অনেকদিন ধরেই চলছে, তাই জন্য এখন ওয়েদারও বেশ গরম। মোটামুটি টেম্পারেচারও বেশ ভালোই থাকে, কখনো কখনো 26-27-এও চলে যায়। আর আশেপাশের মাঠগুলোতে বা রাস্তার ধারে ঘাসগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে যায়। শীতকালে অতটা দেখা যায় না, গরমকালে যেহেতু টেম্পারেচার অনেকটাই বাড়ে, তাই জন্য মাঝে মাঝেই একটা জিনিস খুব দেখতে পাই যে রাস্তার ধারে নয়তো বা বাড়ির সামনে একটা মেশিন নিয়ে এসে ঘাসগুলোকে কিন্তু কেটে ছোট করে দেওয়া হচ্ছে। তবে এই ঘাস পরিষ্কার কিন্তু বছরের সব সময় করা যায় না, বা ইভেন যে কোনো দিন যে কোনো সময়ও করা যায় না। এটার একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা আছে এবং তার জন্য বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয় সরকারকে, বা যেখানে হচ্ছে, যে অ্যাপার্টমেন্টে হচ্ছে সেই অ্যাপার্টমেন্টের সংস্থা থেকে। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ঘাসগুলোকে কাটা হয় আর কখন, কিভাবে, কত টাকা লাগে কাটতে, সবকিছু। সকালবেলায় উঠে এখন আমাদের প্রথম জিনিস যেটা আমরা খাই সেটা হচ্ছে লেবু, মধু আর গরম জল। যেহেতু আমরা শীতকালীন দেশে থাকি, তাই এটা ঠান্ডা লাগা থেকে বেশ ভালো রকম ভাবে আমাদেরকে প্রতিরোধ করে। এই না অনেকদিন পরে এই কি করে বলতো, এটা হচ্ছে আইল্যাশ। এই যে আইল্যাশ তোকে বলি না, চোখের পাতা, এটা হচ্ছে সেই আইল্যাশ। এদের যখন চোখে খুলে পড়ে যায় আই থেকে, আমরা উইশ করতাম। আজ একটা বিশেষ দিন কিন্তু, ঠিক আছে? বললাম না আজকে একটা বিশেষ দিন। অ্যাকচুয়ালি আজকে সানডে, আর আজকে রয়েছে মনোজিতের ক্রিকেট খেলার প্রিমিয়ার লিগ। তো যেটা হয় মিডোসে খেলা, সেটারই আজকে একটা ভালো রকম বেশ সবাই মিলে একটা ম্যাচ হবে। তো এখন আমি রান্নাঘরে এসে বাঁধাকপি কাটছি। আজকে বিশেষ কিছু করব না, রুটি আর বাঁধাকপির তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো এটা হচ্ছে আমাদের দেশেরই মতন ওই সাদা যে বাঁধাকপি গুলো হয়, এখানে হোয়াইট ক্যাবেজ নামে পাওয়া যায়। আমি একটা ছোট দেখেই নিয়ে এসেছি আগের দিন। যেহেতু আমরা সিটি সেন্টার এরিয়ায় থাকি, বা আমরা যেহেতু রেন্টেড ফ্ল্যাটে থাকি, তাই ঘাস কাটার জন্য আমাদের নিজের থেকে কোনো দায়িত্ব নিতে হয় না। এটা সম্পূর্ণ আমাদের যে অথরিটি অফিস রয়েছে সেখান থেকেই এরা কিন্তু করিয়ে থাকে। তবে যারা নিজেদের বাড়িতে থাকে বা বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাদের কিন্তু নিজেদেরকেই এটা করতে হয়, নয়তো বা লোক ডেকে করাতে হয়। এখানে আমি বাঁধাকপিটা সরু সরু করে কেটে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। আর বাকি জিনিসপত্র কিন্তু এখানে কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। তাই বাড়িতে যারা থাকে তাদেরকে শুধুমাত্র মেশিনটা কিনতে হয় পয়সা খরচ করে, আর কায়িক পরিশ্রম আর সময় দিতে হয়, ব্যাস এইটুকু হলেই হয়ে যায়। তবে বাইরে থেকে বা সংস্থা থেকে লোক ডেকে এনে কাটালে কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়। মোটামুটি এখানে যারা ঘাস কাটে সেক্ষেত্রে তাদেরকে পার আওয়ারে 20 থেকে 40 পাউন্ড পর্যন্ত দিতে হতে পারে। এই যে দেখো, এই ছোট মেশিনটা দিয়ে রাস্তার সাইডে বা এই গাছগুলো থেকে যেগুলো এক্সট্রা বেরিয়ে গেছে পাতা, সেইগুলোকে সাইড থেকে কেটে ছোট করে দেওয়া হচ্ছে। আর মাঠে যে ঘাসগুলো হয় সেইগুলো কাটার জন্য আলাদা মেশিন হয়, সেটাও আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা থেকে এতটাই জোরে আওয়াজ হয় যে কাটছে তাকে বাধ্য হয়ে দেখো কানে কিন্তু হেডফোনের মতো জিনিসটা লাগিয়ে রাখতে হয়েছে। কারণ আমি 5 তলা থেকে যতটা জোরে আওয়াজ পাচ্ছি, ওই সামনে থেকে তার থেকেও অনেক 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 বেশি গুণ আওয়াজ শুনতে পাচ্ছি। ছোট ছোট অবাঞ্ছিত যে ঘাসগুলো রয়েছে সেইগুলোকে কেটে ছোট করা হয়। আর এই যে মেশিনটা দেখছো, এটা দিয়ে কিন্তু মাঠের ঘাসগুলোকে ছোট করে কাটা হয়। তবে এই ঘাস কাটার কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে। উইকডেসে যদি কেউ ঘাস কাটায় তাহলে সেক্ষেত্রে 7টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু কেটে নিতে হবে, তার আগে বা পরে নয়। আর উইকেন্ডে হলে কিন্তু 9টা থেকে 4টে বা 5টার মধ্যে ঘাস কেটে পরিষ্কার করে নিতে হয়, তারপরে বা আগে। আসলে যেহেতু এর বিভৎস একটা আওয়াজ আসে, সেই জন্য এতে করে সবার কিন্তু ভীষণ ডিস্টারবেন্স হয়, সেই কারণের জন্যই এই টাইমটা মেনটেন করা হয়। কি হয়েছে? ও ঢুকিয়ে চাল, নয়তো সেই এইগুলো হয় না ছোট ছোট এর মধ্যে বাচ্চা পড়ার জন্য করে গোল গোল কিসে করে, এটা হতে পারে।
তো এই জানলাটা খোলার জন্য এখানে একটা চাবি সিস্টেম রয়েছে, যেহেতু মানে একদম রাস্তার উপরে আর প্লাস বাড়িতে বাচ্চা রয়েছে, সেই জন্য আমরা এটাকে লক করেই রাখি। রিও বারবার খোলা আর বন্ধ করে, কিন্তু এখন মনোজিৎ এতদিন পরে চাবি দিয়ে যখন লক খুলতে যাচ্ছে দেখছে খুলছে না। এর ভেতরে হয় রিও কিছু ঢুকিয়েছে আর না হয় কিছু একটা বাসা করেছে। বাসা করার পসিবিলিটি খুব একটা নেই, কিন্তু এ বদমাশটাই করেছে এইটা। এই যে কি ঢুকিয়েছিস জানলার মধ্যে? এই কি ঢুকিয়েছিস জানলার মধ্যে? মিথ্যে কথা নয়, আগে পরেও ঢুকেছিলিস কিছু একটা প্লাস্টিকের টুকরো, অনেক কষ্ট করে বাবা বার করেছিল, কাঁচি ছুরি ছুঁচ সবকিছু চিমটি ফিমটি দিয়ে। আবার কি ঢুকিয়েছিস? বাবা যেন ভাজা মাছটি উল্টে খেতেই পারে না, আমি কিছুই ঢোকাতে পারি না। আমি তো ভীষণ শান্ত ছেলে, তাই না? আহ সোনা। সকালে যেহেতু আমরা মধু জল খেয়েছিলাম, তাই ব্রেকফাস্টটা একটু পরে করছি। মনোজিৎ যেহেতু আজকে মোটামুটি ওই 1টা নাগাদ বেরোবে খেলার জন্য, তাই আমি রান্নাটাও কিন্তু পাশাপাশি বসানোর জন্য সমস্ত প্রিপেয়ার করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে হবে স্যান্ডউইচ, তারই প্রিপারেশন করছি এখানে। গতকাল রাতে মোমোর জন্য যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটাতে একটু দই মিশিয়ে ওটাকে স্প্রেড হিসাবে ব্যবহার করেছি। আর উপর থেকে শসা আর এই বিয়ার সসেসটা পাওয়া যায় লিডলে, এটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই ভেতরে স্যান্ডউইচের পুর বানিয়ে দিয়েছি। ব্যাস আমাদের স্যান্ডউইচ রেডি। আর রিওর জন্য এখানে একটু মিওনিজ স্প্রেড করে ওই বিয়ার সসেজ দিয়ে ওর জন্য বানিয়ে দিচ্ছি। মে পর্যন্ত কিন্তু কোনো রকম ঘাসের কাটাকাটি কিছু করা হয় না। এই সময় কিন্তু মৌমাছি প্রজাপতি এরা এক গাছ থেকে আর এক গাছে পোলেন ট্রান্সফার করে, এতে করে কিন্তু সামারের যে ওয়াইল্ড ফ্লাওয়ার গুলো হয় না সেইগুলো কিন্তু ফুটতে সাহায্য করে। আর এই মে পর্যন্ত মোটামুটি একটু ঠান্ডাও থাকে, তাই ঘাসের গ্রোথটাও সেভাবে কিন্তু থাকে না। তাই ঘাসের গ্রোথটা জুন থেকে যেহেতু বাড়তে থাকে, জুনের পর থেকেই কিন্তু ঘাস কাটা শুরু হয়। কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি লাঞ্চ বানাতে। মোটামুটি লাঞ্চের জন্য বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে, রুটিটা শুধু বানানো বাকি। ওদিকে আমি রুটিটা জাস্ট আটা মাখছিলাম আর দেখি যে তলায় এরকম তরকারিটা ধরে গেছে। খাওয়ার সময় যদি আবার গন্ধ ছাড়ে তাহলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখানে মোটামুটি এটা হয়ে গেছে। রুটিগুলো ঝটপট করে বেলে সেঁকে নিই। মনোজিতের স্নান হয়ে গেছে, আমি ওকে লাঞ্চটাও সার্ভ করে দিয়েছি, সাথে একটা ডিম ভেজে দিয়েছি আর একটু শসা কুচিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল আস্তে আস্তে গুটি গুটি পায়ে। রিও নাহলে আবার শুনতে পেলে কাঁদতে শুরু করবে। রিও ওদিকে স্নান করছে, স্নান হয়ে গেলে আমি আর রিও একসাথে বসে লাঞ্চটা করে নেব। ঘড়িতে বাজছে 2:48। আমি জাস্ট একটু আগে মনোজিৎকে ফোন করেছিলাম। ওদের তো আজকে খেলা আছে, ক্রিকেটের প্রিমিয়ার লিগ, তো 7টা ম্যাচ নাকি খেলা হবে। কিন্তু আজকে এত ভালো ওয়েদার দেখে লোক কি আর এই রবিবারে ছুটির দিনে বাড়িতে থাকে, সবাই মাঠে এসেছে। আর ওরা যেখানটায় খেলে সেখানটাতে লোকজন নাকি বসে আছে, তো ওই জন্য খেলা এখনো শুরু করতে পারেনি। মনোজিৎ বেরিয়েছে 1:15-তে, এখন বাজে 2:50। এখনো পর্যন্ত মানে ওখানেই সবাই ওয়েট করছে, জানে না কখন খেলা শুরু হবে। আর বিভৎস রোদ উঠেছে, বিভৎস, মানে এত রোদ কি করেছে খেলবে আমি তাও জানি না। রিওকে ঘুম পাড়াতে এসেছি, আমি শুধু একবার বলেছি উফ আমার মাথাটা কি ব্যথা করছে। আমাকে বলছে তোমার মাথা ব্যথা করছে, দাঁড়াও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। বলে এই যে মাথায় হাত বোলাতে শুরু করেছে, তার পরক্ষণেই শুরু করে দিয়েছে আসল দুষ্টুমি। ঘুম থেকে উঠে রিওকে নিয়ে এখন চলেছি বাবার ওখানে খেলা দেখতে। আমিও রেডি হয়ে গেছি, চলো যাই। বললাম না আজকে খেলা শুরু হতে ওদের অনেক দেরি হয়ে গেছে। সব লোকজনকে আস্তে আস্তে বলে বলে এখান থেকে লিটারেলি ভাগানোর পরে কিন্তু ওদের খেলা শুরু হয়েছে। এই যে খেলা এখনো চলছে, আর এখন মনোজিৎ ব্যাট করতে আসবে। Single. If you stand, at least one run will go and go to his
খেলা শেষ হতে হতে প্রায় বেজে গেছিল 7:15-20। বাড়ি ফিরতে ফিরতে 7:30। এখন এসেছি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিতে, কারণ রিওকে নিয়ে তো ঘুম থেকে ওঠার পরে চলে গেছিলাম, বিছানাগুলো আর গোছানো হয়নি। তাই এখন গুছিয়ে রেখে যাব রান্নাঘরে। আজকে রাতে বানাবো মাটন বিরিয়ানি, স্পেশালি ল্যাম্ব বিরিয়ানি। মাটন তো এখানে পাওয়া যায়, তবে আমাদের বাড়িতে ল্যাম্ব ছিল, সেটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। প্রথমে ঠিক হয়েছিল ল্যাম্ব কারি হবে আর ভাত হবে, বাট ইচ্ছা হলো যে অনেকদিন বিরিয়ানি বানাইনি, আর যেহেতু রয়েছে তাই আজকে বিরিয়ানিটা বানিয়ে নিই। তো ভাত আর আলু ওখানে আমি একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে রিওর ভাতটা সেদ্ধ করছি। ও তো বিরিয়ানি খায় না, ওকে ভাত দেবো, তাই একটু বেশি করে সেদ্ধ করতে হবে, তো তাই আলাদা বসিয়েছি। কি খাচ্ছিস তুই? কামড়ে কামড়ে, স্ট্রবেরির মতো এটা। কামড়া, বাটিটা ধর, নাহলে রস পড়বে। কি খাচ্ছিস দেখিয়ে দে। নাচছিস কেন? রাইসবেরি কি আবার কেউ নাচে? রসবড়ি করছি। ভালো বাবা। তো আজকে একটু মাটন বিরিয়ানি বানাবো, সেজন্য এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে হলুদ গুঁড়ো, দই, একটু অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হচ্ছে ল্যাম্ব, নট আমাদের রেড মানে মাটন আর কি, এটা ল্যাম্ব। এটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। মোটামুটি রেডি করা আছে, এবার জাস্ট কারিটা বানাই। তো কড়াই তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলোই এখন ভেজে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, এই যে এই ফুড কালারটা, ইয়েলো কালার। একটু দুধ অ্যাড করলাম, আর এই একটা মিঠা আতর আমার লাস্ট সম্বল ছিল, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এটার গন্ধটা খুব ভালো হয়, তো কিন্তু থাকে খুবই কম। এই যে মোগলাই মিঠা আতর, এখানে তো পাওয়া যায় না। দাঁড়া এক সেকেন্ড, দিয়ে দিয়ে এর মধ্যে একটু কেওড়া ওয়াটার। ছানানোর দরকার নেই, তো এরকম অবস্থাতেই আমি এটাকে এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটা এখানে অ্যাড করে দিলাম। মাংসটা আমি অলরেডি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, কী কী দিয়ে করেছি সব কিছুই বলে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করলাম আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে টমেটো সস। এটা ছাড়া বিরিয়ানি আমার কাছে ইনকমপ্লিট। সাথে অ্যাড করেছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোর সময় আলুটাও অ্যাড করে দিয়েছিলাম। তারপর মাংসগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে প্রেসার কুকারে 8 থেকে 10টা সিটি দিয়ে নিয়েছি, যাতে করে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে কড়াতেই ভালো করে সময় নিয়ে কষিয়ে সেদ্ধ করতে পারো। আমার হাতে সময় কম ছিল, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি, মাটনটা কিন্তু বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর মাটনগুলোকে উপর থেকে তুলে নিয়ে যে কড়াতে কাইটা ছিল সেটার সাথে আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাতটা না ফ্যান ঝাড়িয়ে নিয়ে নুন, মিষ্টি আর ঘি মাখিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে। ভাতটা আমি যখন সেদ্ধ করেছিলাম ওর মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা, স্টার অ্যানিস সব কিছুই অ্যাড করে দিয়েছিলাম। মাটনটা যখন আমি কষাচ্ছিলাম শেষে কিন্তু আমি নুনটা অ্যাড করেছিলাম, সেটার ক্লিপিংসটা বোধহয় আমার নেওয়া হয়নি। যাই হোক, তোমরা কিন্তু কষানোর সময় বা প্রেশার কুক করার সময় নুনটা অ্যাড করে নিও। ভাতে নুন অ্যাড করেছি, তাই বুঝে শুনে নুনটা কিন্তু অ্যাড করতে হবে। এবার লেয়ারিংয়ের পালা। প্রথমে মাটন, আলু, তার উপরে ভাতের লেয়ার, আবার মাটন, আলু, ভাতের লেয়ার দিয়ে তার উপর থেকে আমি বিরিয়ানি মশলা
দুধ আর মিঠা আতরের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার বেশ কয়েক চামচ দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, যেটা আমার রেডিমেড বাড়িতে কেনা ছিল। তোমরা বেরেস্তাটা কিন্তু অবশ্যই বানিয়ে নিও পেঁয়াজটা যখন মাটনের জন্য রেডি করবে তার আগে। বিরিয়ানি মশলাটা কিন্তু বেশ ভালো ঝাল হয়, তাই আমি আলাদা করে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটা কিছুই অ্যাড করিনি। তোমরা যে যেরকম ঝাল খাও ঝালটা কিন্তু সেরকম অ্যাডজাস্ট করে অ্যাড করে নিও। তারপর আমি 8 মিনিটের জন্য এই ঢাকা চাপা দিয়ে মাইক্রোওয়েভ করে নিয়েছি। ঠিক আছে, একটা হাত পিছনে যেরকম সোজা দিয়েছো ওটাকে পিছনে করবে, ঠিক আছে? হ্যাঁ, পাটা ধরে নাও, পাটা স্ট্রেচ করো, সামনের দিকে ঝোঁকো। হ্যাঁ, আমার দিকে তাকাতে হবে, সামনের দিকে তাকাতে হবে। ইউ হ্যাভ উঠে দাঁড়াও, পাটা তোলো, পিছন দিকে পা তোলো, পিছন দিকে। আমি ওদিকে বিরিয়ানি বানাচ্ছিলাম আর এদিকে বাবা আর ছেলে মিলে এক্সারসাইজ প্র্যাকটিস করছে। রিওই বইটা নিয়ে এসে ওর বইতে ছবি দেওয়া ছিল, সেইগুলো দেখে দেখে বাবাকে জিজ্ঞেস করছে এগুলো কি। তাই বাবাও সুযোগ বুঝে ছেলেকে দিয়ে এখন এক্সারসাইজ করাচ্ছে, কারণ বিরিয়ানি খেতে হবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, ওদিকে ওরা ওইসব করছে, আমি এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে বলে বড় একটা গামলায় ঢেলে রাখছি, কারণ ওইখানে জায়গাটা বেশ ছোট ছিল। তো দেখলাম যে আমার এটা কম্য নয়, তাই মনোজিৎকেই ডাকলাম। ওই বিরিয়ানিটা ওই কাঁচের বোলটা থেকে বড় এই গামলাটাতে ঢেলে রেখে দিল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি বেশ খানিকটা সাদা ভাত ঘি নুন মাখানো ছিল সেটা আমি আলাদা রেখেছিলাম, তারপর ওটাকে আমি ওপর থেকে জাস্ট ঢেলে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি বিরিয়ানির সাথে। এতে করে এই দোকানে যে এই সাদা আর হলুদ দুটো ভাতেরই একটা মিশ্রণ পাওয়া যায় না প্যাকেটের মধ্যে, সেইটা যাতে আসে তার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা আমি করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ল্যাম্ব বিরিয়ানি, তার সাথে রয়েছে রায়তা, স্যালাড, আর রয়েছে রিওর মাটনের কারি ঝোল আর কি। রিওকে আর মনোজিৎকে এখানে খেতে দিয়ে দিচ্ছি। রিওকে আমি আগেই দিয়ে দিয়েছি, এখন মনোজিতের খাবারটা এখানে বাড়ছি। আমি একটু পরে খাবো, কারণ এই বিরিয়ানির গন্ধে না আমার খুব একটা খিদে আর পাচ্ছে না এখন রান্না করতে করতে, তাই একটু রেস্ট নেব, পরে খাবো। মনোজিৎ তো ক্লান্ত, খেলে ধুলে এসেছে, রিও ক্লান্ত, দুজন মিলে খেয়ে দিয়ে ওরা শুতে চলে যাবে। তারপর আমি কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে যাব খেতে। খুব ভালো। তুই তো খাচ্ছিস মাংসের ঝোল আর ভাত, তুই কি বুঝবি? ভালো মাংসটা উড়েছো জেনুইন রিভিউ তো? নুন টুন ঠিক আছে? ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে 10টা নাগাদ, আর এখন বাজছে 12টা বাজতে 10। আমি এখন বসেছি ডিনার করতে, ল্যাম্ব বিরিয়ানির সাথে স্যালাড আর রায়তা। ডিনার করতে করতে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটার যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবো, দেখার পরে প্লিজ লাইক করে আর কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে।